স্টাডির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস, যার বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমাদের ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টমাস ক্রোমওয়েল, তার প্রথম জীবন, তার উত্থান, তার পরিণতি, এই বিষয়টা নিয়ে। টমাস ক্রোমওয়েল, যিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত রাজনীতিবিদ, রাজা অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা, তার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন প্রভাবশালী ব্যক্তি। টমাস ক্রোমওয়েলের জন্মের ঠিক সঠিক সময় বলা যায় না, তবে ঐতিহাসিকদের অনুমান যে টমাস ক্রোমওয়েলের জন্ম হয়েছিল 1485 খ্রিস্টপূর্বাব্দে। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের পুটনি নামক একটি অঞ্চলে। তার পিতা ছিলেন ওয়াল্টার ক্রোমওয়েল, যিনি একজন কর্মকার বা কামারের কাজ করতেন। তার মাতা ছিলেন মা ছিলেন ক্যাথরিন ম্যাভেরাল। এর থেকে আমরা বুঝতে পারছি যে তিনি কিন্তু খুব ধনী পরিবার থেকে আসেননি, তিনি একটা সামান্য দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন এবং সেখান থেকে তিনি একজন ইংল্যান্ডের বিখ্যাত ব্যক্তিতে পরিণত হচ্ছেন। টমাস ক্রোমওয়েল তার প্রথম জীবনে ইটালিতে চলে গিয়েছিলেন। সেখানে তিনি স্বচক্ষে স্বৈরাচারী ক্ষমতার যে নির্মম প্রয়োগ, তিনি সেটাকে অনুভব করেছিলেন। এরপর তিনি সেখানে ইটালির যুদ্ধে একজন ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করেছিলেন। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে আসছেন 1517 খ্রিস্টপূর্বাব্দে। এখানে এসে তিনি এলিজাবেথ উইকসন নামে একটি মেয়েকে বিয়ে করছেন, যার পরিবার সেই সময়কার সমাজে আর্থিক দিক থেকে কিন্তু একটা ভালো অনুকূল অবস্থান করছিল। এই সময় টমাস ক্রোমওয়েল আইনের অধ্যয়ন শুরু করছেন। মন্ত্রী কার্ডিনাল উলসির অধীনে তিনি একটা চাকরি করছেন। এর পাশাপাশি তিনি ব্যবসায় মোটা অর্থ লগ্নি করে একজন প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করছেন। এই একই সময় টমাস ক্রোমওয়েল হাউস অফ কমন্সের সদস্য পদও লাভ করছেন এবং এই যে মন্ত্রী কার্ডিনাল উলসি, যার অধীনে তিনি চাকরি করছিলেন, একটা সময় কিন্তু তিনি তার মন্ত্রিত্ব পদটা তার অধীনে চলে আসছেন। টমাস ক্রোমওয়েলের সঙ্গে মন্ত্রী কার্ডিনাল উলসির কিন্তু চিন্তাভাবনার বেশ কিছু মিল আমরা দেখতে পাই। মন্ত্রী কার্ডিনাল উলসি তার জীবনে যে অসমাপ্ত কাজগুলো ছিল তার প্রায় সবকটি কিন্তু সম্পূর্ণ করেছিলেন টমাস ক্রোমওয়েল। যেমন ধরো, মন্ত্রী কার্ডিনাল উলসি চেয়েছিলেন রোমান ক্যাথলিক রাষ্ট্রগুলির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে, যে কারণে তিনি চেয়েছিলেন যে অ্যারাগনের ক্যাথরিনের সঙ্গে রাজা অষ্টম হেনরির যে বিবাহ ঠিক হয়েছিল সেটা যেন বন্ধ হয়ে যায়, না হয় যেন বিবাহটা। অপরদিকে রাজা অষ্টম হেনরিও কিন্তু ক্যাথরিনকে বিয়ে করতে চাননি। এই কারণে কার্ডিনাল উলসি যাচ্ছেন পোপের কাছে। চার্চে গিয়ে পোপের কাছ থেকে তিনি অনুমতি চাইছেন যে এই বিয়েটা যেন বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি এই অনুমতি নিতে ব্যর্থ হচ্ছেন। ফলস্বরূপ কার্ডিনাল উলসির পতন হয়ে যাচ্ছে, তার মন্ত্রিত্ব পদ চলে যাচ্ছে টমাস ক্রোমওয়েলের কাছে। টমাস ক্রোমওয়েল কিন্তু তার এই অসমাপ্ত কাজটাকে সম্পূর্ণ করছেন। বিয়েটা হয়ে গেলেও টমাস ক্রোমওয়েল কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন একটা সময়, এবং তিনি এমন একটা বিল বা একটা খসড়া প্রস্তুত করছেন যার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং পরে সেটি একটা আইনে পরিণত হচ্ছে, যেখানে বলা হচ্ছে ইংল্যান্ডে এবং ওয়েলসে রাজাই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাকে কেউ কোনো রকম কোনো প্রশ্ন করতে পারবে না। এছাড়া রাজার ব্যক্তিগত জীবন বা তার বিয়ে নিয়েও কিন্তু কেউ কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। এই বিলের দ্বারা তিনি বিবাহ বিচ্ছেদটা ঘটাচ্ছেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী কার্ডিনাল উলসির সঙ্গে টমাস ক্রোমওয়েলের চিন্তাধারার কতটা মিল রয়েছে। তো টমাস ক্রোমওয়েল তিনি যখন মন্ত্রী ছিলেন, তিনি রাজা অষ্টম হেনরির আমলে শাসনতান্ত্রিক যে বিষয়টা ছিল সেটাকে নিয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। টমাস ক্রোমওয়েল ছিলেন যাজক শ্রেণী বহির্ভূত প্রথম শক্তিশালী একজন মন্ত্রী, আর তার পূর্বেকার মন্ত্রী যিনি ছিলেন কার্ডিনাল উলসি, তিনি ছিলেন যাজক শ্রেণীভুক্ত শেষ শক্তিশালী মন্ত্রী। টমাস ক্রোমওয়েল এবং কার্ডিনাল উলসির চিন্তাধারার মধ্যে বেশ কিছু মিল থাকলেও সব ক্ষেত্রে কিন্তু তাদের এই মিলটা লক্ষ্য করা যাচ্ছে না। তাদের পথ কিন্তু অনেক সময় একে অপরের বিপরীতেও চালিত হচ্ছে। যেমন কার্ডিনাল উলসি চাইতেন রোমান ক্যাথলিক রাষ্ট্রগুলির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে, অপরদিকে টমাস ক্রোমওয়েল চেয়েছিলেন যে প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী যে দেশগুলি রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে, যে কারণে তিনি ধর্ম সংস্কার আন্দোলনকে উৎসাহ দিচ্ছেন, তাকে কার্যকারী করে তোলার চেষ্টা করছেন। এমনকি তিনি চার্চের ক্ষমতাকেও নস্যাৎ করে দিয়ে রাজার ক্ষমতাকে তিনি বহুলাংশে বৃদ্ধি করে তুলছেন। এর থেকে আমরা বুঝতে পারি
যে টমাস ক্রোমওয়েল ঠিক কতটা পরিমাণে রাজতন্ত্রের সমর্থক ছিলেন, রাজার অনুরাগী ছিলেন। এছাড়াও টমাস ক্রোমওয়েল রাজা অষ্টম হেনরির আমলে এমন কিছু কিছু বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছেন সামাজিক দিক থেকে, প্রশাসনিক, ধর্মীয় দিক থেকে, যেগুলো কিন্তু অভাবনীয় ছিল সেই সময়কার তুলনায়। টমাস ক্রোমওয়েল রোমান চার্চের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়ে তিনি জাতীয় চার্চ প্রতিষ্ঠা করছেন। তিনি জাতীয় সার্বভৌমত্বের তত্ত্বকে প্রতিষ্ঠা করছেন। এই যে একটা বড় সড় ধরনের পরিবর্তন সেই সময় ঘটে যাচ্ছে, যে বৈপ্লবিক পরিবর্তন সেই সময় হচ্ছে, যেটাকে ঐতিহাসিকরা বলছেন টিউডর বিপ্লব। টিউডর বিপ্লব বলছেন কারণ টিউডর যুগে এই বৈপ্লবিক পরিবর্তনগুলো হচ্ছে, তাই তাকে বলা হচ্ছে টিউডর বিপ্লব। আবার বহু ঐতিহাসিক বলছেন যে না, এই যে বিপ্লবটা এটা টিউডর যুগে হলেও এর বীজ কিন্তু বপন করা হয়েছিল অনেক আগে থেকেই, সেটা শুধুমাত্র প্রস্ফুটিত হচ্ছে বা বিকশিত হচ্ছে, বিপ্লবটা হচ্ছে টিউডর যুগে। টমাস ক্রোমওয়েল ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে পার্লামেন্টের সংস্করণ। প্রথমে তিনি পার্লামেন্টের সংস্কার করছেন এবং তারপর পার্লামেন্টের আইনের মাধ্যমে তিনি ধর্ম সংস্কার আন্দোলনকে একটা সফল জনগণ বিপ্লবে রূপান্তরিত করছেন। এছাড়াও টমাস ক্রোমওয়েল চার্চের ওপর থেকে পোপের সম্পূর্ণ কর্তৃত্বকে সরিয়ে দিয়ে তিনি সেখানে রাজার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করছেন। এছাড়া চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করার ফলে রাজার ক্ষমতা বা রাজার যে রাজকোষ সেটা কিন্তু আর্থিক দিক থেকে ভীষণভাবে ফুলে ফেঁপে উঠছে। এইভাবে টমাস ক্রোমওয়েল ধীরে ধীরে রাজশক্তিকে যেমন বৃদ্ধি করছেন, তেমনি কিন্তু তিনি পার্লামেন্টের ক্ষমতাকেও সুদৃঢ় করে তুলছেন। প্রথমে তিনি রাজাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করছেন, যার ফলে রাজা অষ্টম হেনরিকে সন্তুষ্ট করছেন এবং সন্তুষ্ট করার পর রাজা অষ্টম হেনরিকে দিয়েই তিনি ঘোষণা করাচ্ছেন যে রাজার সার্বভৌমত্ব ক্ষমতা নিহিত রয়েছে পার্লামেন্টের হাতেই। তিনি বলছেন পার্লামেন্টের যে সদস্যরা রয়েছে তাদের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, অর্থাৎ বাক স্বাধীনতা রয়েছে, তাদের গ্রেপ্তারের হাত থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে। সদস্য নির্বাচনের সময় কোনো রকম বিতর্কের সৃষ্টি হলে সেখানেও তারা হস্তক্ষেপ করতে পারে, তাদেরকে এতটাই স্বাধীনতা দেওয়া হচ্ছে। যার ফলস্বরূপ কিন্তু ধীরে ধীরে পার্লামেন্টের ক্ষমতা রাজশক্তির থেকে বা রাজতন্ত্রের ক্ষমতার থেকে অনেক বেশি সুদৃঢ় হয়ে উঠছে এবং রাজশক্তি বা রাজতন্ত্র যেটা ছিল সেটা একটা গণ্ডির মধ্যে সীমিত থেকে যাচ্ছে। যার ফলস্বরূপ আমরা 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবকে দেখতে পাচ্ছি। উক্ত সময়ের টমাস ক্রোমওয়েলের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল গ্রেট বাইবেল প্রকাশ। এই সময় ইংরেজিতে অনুদিত এবং বিদেশে মুদ্রিত যে সমস্ত বাইবেল গোপনে ইংল্যান্ডে এসেছিল, টমাস ক্রোমওয়েল সেই সমস্ত বাইবেলকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছেন। তার পরিবর্তে তিনি মাইলস কভারডলকে বলছেন যে নতুন করে বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করতে। এই মাইলস কভারডল 1537 খ্রিস্টাব্দে নতুন করে বাইবেলকে অনুবাদ করছেন এবং যার নাম রাখা হচ্ছে গ্রেট বাইবেল। এই বাইবেলটি ইংল্যান্ডের প্রতিটি চার্চে তো রাখা হচ্ছেই, তার সাথে সাথে জনগণকেও ব্যক্তিগতভাবে এই বাইবেলটি কেনার জন্য অনুমতিও প্রদান করা হচ্ছে। এখন আমরা আলোচনা করব অ্যাক্ট অফ সুপ্রিমেসি সম্বন্ধে। তো টমাস ক্রোমওয়েল ভাইকার জেনারেল পদে বা মুখ্য ধর্মীয় আধিকারিকের পদে নিযুক্ত হবার পর তিনি 1534 খ্রিস্টাব্দে এই অ্যাক্টটি নিয়ে আসছেন। কি বলা হচ্ছে এই অ্যাক্টে? এই অ্যাক্ট অফ সুপ্রিমেসিতে বলা হচ্ছে যে এখন থেকে রাষ্ট্রের ছোট বড় মঠ বা চার্চ, সমস্ত রকমের যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেগুলো সবই কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে চলে আসবে। অর্থাৎ এখন থেকেই সমস্ত কিছুর ওপর রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে। আর এর সাথে সাথে যাজক শ্রেণীকে বলা হচ্ছে এই অ্যাক্টের সপক্ষে প্রচার করার জন্য। তো খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে যাজক শ্রেণী বা চার্চের যারা কর্তৃত্বে রয়েছেন, পোপ রয়েছেন, তারা কিন্তু সহজেই ব্যাপারটাকে মেনে নিচ্ছেন না, তারা বিদ্রোহ করছেন। এই বিদ্রোহের ফলস্বরূপ সেই সময়কার বিখ্যাত দুজন পণ্ডিত স্যার টমাস মুর এবং ফিশারকে টমাস ক্রোমওয়েল মৃত্যুদণ্ডে দণ্ডিত করছেন। এরপরেও কিন্তু এই বিদ্রোহটা থেমে থাকছে না। উত্তর ইংল্যান্ডে এই বিদ্রোহ ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। সেই সময়কার অর্থাৎ সেই স্থানের যে যাজকরা রয়েছে তাদের সাথে এই বিদ্রোহে সেখানকার স্থানীয় ভূস্বামীরাও যোগদান করছেন, ফলে বিদ্রোহ আরো ব্যাপক আকার ধারণ করছে। এই বিদ্রোহটা হচ্ছে 1536 খ্রিস্টাব্দে, আর এই বিদ্রোহের নাম দেওয়া হয়েছিল পিলগ্রিমেজ অফ গ্রেস। তো যাই হোক, এই বিদ্রোহ তো হচ্ছে, বিদ্রোহ হলেও কিন্তু টমাস ক্রোমওয়েল চুপচাপ বসে থাকার পাত্র নন। তিনিও এই বিদ্রোহকে কঠোর হাতে অত্যন্ত নির্মমতার সাথে
তিনি দমন করছেন এই বিদ্রোহকে। আর এই বিদ্রোহের নেতৃত্বদানের অভিযোগে লর্ড ডার্সি, লর্ড হুসে এরা ছাড়াও বিভিন্ন চার্চের অনেক অ্যাবটদেরকেও মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এরপর চার্চ বলো বা ছোট বড় যে সমস্ত মঠগুলি রয়েছে সমস্ত কিছুই কিন্তু এক এক করে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে চলে আসছে এবং তাদের সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হচ্ছে, যার ফলে রাজকোষ কিন্তু ভীষণভাবে ফুলে ফেঁপে উঠছে। আর রাজা অষ্টম হেনরি, যার তীব্র ক্ষমতা অধিকার করার আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তার যে স্বার্থটা সেটা চরিতার্থ হচ্ছে। এবার আমরা আলোচনা করব ক্রমওয়েলের পরিণতি নিয়ে। এতক্ষণ আমরা ক্রমওয়েলের যে সমস্ত পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করলাম, তিনি তার সারা জীবনে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষের ধৈর্যের যে বাঁধ সেটা কিন্তু একসময় ভেঙে যাচ্ছে। সাধারণ মানুষ ক্রমওয়েলের বিরুদ্ধে অসন্তোষ দেখাচ্ছে, তারা ক্ষোভ সৃষ্টি করছে। তাছাড়া ক্রমওয়েল তার শেষ জীবনে যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন সেখানে তাকে বিশেষভাবে ব্যর্থতারই সম্মুখীন হতে হয়েছিল। তার যে বৈদেশিক নীতি ছিল সেটাও সমালোচনার সম্মুখীন হয়, তিনি তাকে সফলভাবে প্রয়োগ করতে পারেননি। তিনি রাজা অষ্টম হেনরির সঙ্গে ক্যাথরিনের যে বিবাহ বিচ্ছেদটা ঘটিয়েছিলেন, যার পর তিনি রাজকুমারী অ্যান বোলেনের সাথে রাজা অষ্টম হেনরির বিয়ে দিচ্ছেন। সেই বিয়েও কিন্তু রাজা অষ্টম হেনরির দীর্ঘস্থায়ী হয়নি। ফলে অষ্টম হেনরি বেশ অপমানিত বোধ করেন এবং তিনি ক্রমওয়েলের ওপর বেশ রেগেও গিয়েছিলেন। যে কারণে অষ্টম হেনরি কি করছেন, অভিজাত দলের নেতা নরফিকার ডিউকের সাথে তিনি ষড়যন্ত্র করছেন ক্রমওয়েলের বিরুদ্ধে। এই সময় তিনি ক্রমওয়েলকে রাজদ্রোহে দণ্ডিত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করছেন 1540 খ্রিস্টপূর্বাব্দে। অ্যাক্ট অফ অ্যাটেন্ডার, যে অ্যাক্টটি একসময় ক্রমওয়েলই বানিয়েছিলেন, সেই অ্যাক্টের আওতায় ক্রমওয়েলকে নিয়ে এসে তাকে মুন্ডচ্ছেদ বা শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় আমাদের দেখার আছে যে মন্ত্রী কার্ডিনাল উলসি এবং টমাস ক্রমওয়েল তাদের বিপরীত চিন্তাভাবনা থাকলেও তাদের যে নিয়তি সেটা কিন্তু একই ছিল। অর্থাৎ একসময় মন্ত্রী কার্ডিনাল উলসির ঠিক যেভাবে পতন ঘটেছিল, তার মৃত্যু হয়েছিল, টমাস ক্রমওয়েলের নিয়তিও কিন্তু তাকে সেই একইভাবে একই জায়গায় নিয়ে যাচ্ছে। রাজা অষ্টম হেনরি টমাস ক্রমওয়েলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও তিনি কিন্তু এটাও স্বীকার করছেন যে তিনি একজন তার ঘনিষ্ঠ বন্ধুকে হারাচ্ছেন, তিনি রাষ্ট্রের ভালো একজন পরামর্শদাতাকে হারাচ্ছেন, রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষীকে তিনি হারাচ্ছেন। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এছাড়াও তোমরা আর কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না।